পিঠা নিয়ে বিখ্যাত আমাদের দেশে ওইরকম কারো একক দাম নেই পিঠা নিয়ে কাজ করছেন, কিন্তু আমাদের হচ্ছে শ্রদ্ধেয় সিদ্দিকা কবির আপা, কেকা ফেরদৌসি, খাদিজা আক্তার এবং আরিফা জাহান বিথি, যার নাম খুব ভালো এসেছে। তিনি রংপুরে স্বনির্ভর পিঠা মেলা করে গ্রামের রংপুরের হচ্ছে দুস্থ এবং হচ্ছে উদ্যোক্তা নারীদের একটা চমৎকার একটা অবস্থান তৈরি করে দিতে পেরেছেন। ঠিক তেমনি আজকে আমাদের যিনি অতিথি শাহিনুর বেগম আপু, তিনিও চমৎকার চমৎকার ঐতিহ্যবাহী পিঠা নিয়ে কাজ করছেন, খাবার নিয়ে কাজ করছেন। তার সিগনেচার আইটেম পিৎজা, যেটা কিনা হচ্ছে আমাদের বিদেশি খাবার, কিন্তু আপা সেটা তৈরি করছেন নিজস্ব স্টাইলে, নিজস্ব মশলা দিয়ে। সো আজকে তার জানা অজানা অনেক কথা জানবো, তার প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছুই জানবো। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং একুশে সংবাদের রোজকারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রোমানা শিকদার এবং আমার সঙ্গে আছেন আজকের অতিথি, পিঠাপা বললেও ভুল হবে না, চমৎকার চমৎকার মজাদার পিঠা তৈরি করেন, পিৎজা তৈরি করেন, সেই শাহিনুর আপা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপা, আমি তো আমার মতো করে একটু বলেছি, আপনি আপনার পরিচয় আর কি নিয়ে কাজ করছেন একটু ছোট করে বলবেন। আমি শাহিনুর বেগম, একজন উদ্যোক্তা। এই উদ্যোক্তা জীবনের পথ চলা শুরু হয়েছে 2020 সাল থেকে। 2020 থেকে 2026, 6 বছর এই কাজের সঙ্গে আমি জড়িয়ে আছি এবং ইতিমধ্যে আমার বড় একটা মানে কাস্টমার তৈরি হয়ে গেছে, বেস তৈরি হয়ে গেছে, যারা আমাকে আমি পোস্ট করি আর না করি আমাকে নক দেয়। হ্যাঁ, তবে আমার এই উদ্যোক্তা হওয়ার অনেক আগে থেকেই এর একটা বীজ আমার মধ্যে ছিল। আচ্ছা, হ্যাঁ, মানে তখন উদ্যোক্তা এই ভাষাটার সঙ্গে পরিচিত ছিলাম না। হ্যাঁ, তো তখন আমরা আমাদের কুলাউড়ায়, মানে এটা হলো মৌলভীবাজার কুলাউড়া রঙ্গির কোলে আমাদের একটা পার্সোনাল প্রপার্টি ছিল, যেটা আমরা নিজেদের রিক্রিয়েশনের জন্য ব্যবহার করতাম। তো পরবর্তীতে আব্বা বলল যে বেশ ভালো একটা অ্যামাউন্ট, প্রতি মাসে 30,000 টাকা লাগে, তো এটাকে আমরা একটু ইনকামের পথে নিয়ে যাই। তখন ওটাকে একটা পার্ক হিসাবে আব্বা এস্টাবলিশ করলো, যে এবং ওই এলাকায় কোনো ধরনের কোনো ঘোরার জায়গা ছিল না এবং ওইখানকার মহিলারা একমাত্র ঘরেই থাকতো, কোথাও যেত না। তো যাই হোক, আব্বা ওইটা পহেলা বৈশাখ এটা ওপেন করলো এবং তখন আমরা ছিলাম। এত মানুষ হলো, কিন্তু ওখান থেকে যে সমস্যাটা আমাদের চোখে ধরা পড়লো, যে এত দূর দূরান্ত, সিলেট থেকে দূর থেকে মাইক্রোবাস ভাড়া করে আসছে, কিন্তু আমাদের পার্কে কোনো খাবারের ব্যবস্থা নাই। আচ্ছা, তো মানুষের কষ্ট হচ্ছিল। তো উদ্বোধনের দিন আমরা প্রচুর পানি, শুধু পানি দিয়ে আপ্যায়ন করছি সবাইকে। তারপরে আমরা দুই বোন চিন্তা করলাম যে এটার একটা সমাধান করা দরকার। তো আব্বার সঙ্গে আলাপ করে আব্বারে বললাম যে আমরা একটা ক্যান্টিন দিতে চাই। হ্যাঁ, ক্যান্টিন দিতে চাই, যেখানে আমরা যখন উপস্থিত থাকবো তখন আমাদের হাতের তৈরি খাবার বিক্রি করব, আর যখন থাকবো না তখন রেডিমেড চিপস, জুস, কোল্ড ড্রিঙ্কস এগুলি বিক্রি হবে, চানাচুর, বিস্কিট, যা যা দরকার এগুলি বিক্রি হবে। এবং সেই অনুযায়ী আমরা কাজও শুরু করি এবং দীর্ঘ প্রায় বছরখানেক এই বিজনেসটা আমরা কন্টিনিউ করি, আমার ছোট বোন এবং আমি। আচ্ছা, কিন্তু দূরত্বের কারণে আমরা মিরপুর, ঢাকার মিরপুরে থাকি, আর ওটা হলো কুলাউড়া, হ্যাঁ, মৌলভীবাজার। তো আমরা পালাক্রমে এক বোন ওখানে থেকে ফিরে আসলাম, আর এক বোন আবার যেতাম। হ্যাঁ, তো বেশ লাভজনকই ছিল আমাদের কাজ, কিন্তু সমস্যা হয়ে গেল কি, যখনই আমরা থাকতাম না দুই বোনের কেউ, তখন পুরো ফ্ল্যাট হয়ে যেত। মানে যাদের কাছে দিয়ে আসতাম ওটা ওরা ওইভাবে কন্টিনিউ করতো না। তো পরে যাই হোক, বিজনেসটা বন্ধ হয়ে, মানে করে দেওয়া বাধ্য হয়ে আমরা বন্ধ করতে। হ্যাঁ, তারপরে 2020 সালে হলো এই কোভিডের সময় আমরা উদ্যোক্তা জীবনটা শুরু করলাম। আর এই উদ্যোক্তা জীবনটা শুরু করার সময় তখন আগের অভিজ্ঞতা থেকে আমি চিন্তা করলাম যে কমফোর্ট জোনে থেকে কাজটা করতে হবে। তো আমার কমফোর্ট জোন হলো রান্নাঘর। তার কারণ আমি ফ্যামিলিকে দেখতে পারবো, সাথে আমি আমার বিজনেসকে দেখতে পারবো, আমাকে বাইরে যেতে হবে না। ওই চিন্তা ভাবনা থেকেই আমি এই খাবার নিয়ে, হোমমেড ফুড নিয়ে কাজ শুরু করি এবং প্রথমে শুরু করি পিৎজা দিয়ে। এবং মানে ডিটেলস হয়ে যাচ্ছে নাকি আমার কথা? আচ্ছা, ঠিক আছে, আমরা শুনলাম যে আপনারা হচ্ছে হোমমেড ফুড নিয়ে কাজ করছেন। আপা একটু বলবেন আপনার জন্ম এবং বেড়ে ওঠা আসলে কোথায়? আমার জন্ম ঢাকাতেই।
এবং দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা মিরপুরে আছি। আচ্ছা আমি মানে পড়াশোনাটা করছি আমাদের এলাকার মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় থেকে, তারপরে ইডেন কলেজ থেকে। আচ্ছা আচ্ছা এবং তারপরে এই পড়াশোনা নিয়ে আমার একটু আবার বলার মতো কিছু কথা আছে। অবশ্যই। হ্যাঁ, ওইটা বলতে গেলে পরবর্তীতে আমি মানে আমার বিএটা কমপ্লিট করি আমি লালমাটিয়া থেকে। আচ্ছা হ্যাঁ, মানে এটার মধ্যে বেশ কিছু দিন আমার পড়া গ্যাপ পড়ে যায়। হ্যাঁ, তো ওইভাবেই বেড়ে ওঠা। এবং আমাদের ফ্যামিলিটা হলো কি একদম কুসংস্কারের আশপাশ দিয়েও যেত না। মাশাআল্লাহ। আমার আম্মা কুসংস্কার একদম পছন্দ করতো না, ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ তার দৃষ্টিতে ছিল না। তো আমরা বড় হইছি আসলে খুব সাধারণ স্বাভাবিকভাবে, কোনো চাপের মধ্যে আমরা বড় হই নাই। চমৎকার, এই বিষয়টা অনেক ভালো লাগছে। খালাম্মা আপনার জন্য অনেক অনেক শ্রদ্ধা এবং সালাম। আচ্ছা আপা, এবার একটু বলবেন যে আপনার কি ছোটবেলা থেকে মনে হতো যে আমি বড় হয়ে সবাই আমাকে নিজ নামে চিনবে, এরকম ব্যাপার কি ছিল? একদম ছোটবেলা থেকে ছিল না, কিন্তু আমি যখন ইডেন কলেজে ভর্তি হলাম ইন্টারমিডিয়েট, তখন ইডেনে কিন্তু ইন্টারমিডিয়েট ছিল, এখন আর না, এখন তো বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তখন হলো কি আমাদের ওই মাঠে ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা রাজনীতি করতো এমন নেত্রীরা আসতো, তাদের কথা শুনে বেশ ইন্সপায়ার্ড। এবং আমি তখন মোটামুটি একটা ডিসিশন নিয়েছিলাম যে আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং মোটামুটি রাজনীতির সঙ্গে জড়িয়ে যাব। আর পেছনে একটুও ছিল রাজনীতির প্রতি দুর্বলতার কারণ ছিল আমার বাবাও রাজনীতির সঙ্গে জড়িত ছিল। আমরা ছোটবেলা থেকেই রাজনীতি দেখে বড় হয়েছি। হ্যাঁ, তো যাই হোক, সেই আমার সেই আশা পূরণ হয় নাই। একটা আশা তো হয়েছে, না হোক অন্য আশা তো নিশ্চয়ই পূরণ হয়েছে। তার মানে আপনার ছোটবেলা থেকে এরকম ব্যাপারটা ছিল যা নিজ নামে পরিচিত হব। আচ্ছা আপা, এবার একটু বলবেন যে আপনি হচ্ছে যেহেতু খাবারের কথাও শুনলাম যে আপনাদের একটা ইতিহাস ছিল, যে আপনাদের বা একটা কুলাউড়া একটা আপনাদের একটা মনোরঞ্জনের একটা ব্যবস্থার একটা জায়গা ছিল, তো ওখান থেকে আপনার খাবারের ব্যাপারটা আসছে। কিন্তু এখন আমি বলতে চাচ্ছি যে খাবার নিয়ে যখন কাজ করছেন, তো আপনার কি মানে কোথাও প্রশিক্ষণ নিয়েছেন এরকম কিছু, নাকি থাকে না যে বাইবর্ন আপনার মধ্যে বিল্ট ইন? না, আসলে কোনো ধরনের কোনো রান্নারই কোনো প্রশিক্ষণ আমার নাই। আচ্ছা, একটা একদিনের একটা কোর্স আমি করেছিলাম, সেটা হলো কেক নিয়ে। আচ্ছা হ্যাঁ, মানে কেকটার বেসিকটা জানার জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর তারপরে হলো নিজেকে ডেভেলপ করছি। আর আমার রান্নার অভিজ্ঞতা মানে ওই অভিজ্ঞতা থেকেই ইন্সপায়ার, মানে আমার ছোটবেলা থেকে আমি নানি মাদের কাছ থেকে যা দেখেছি মোটামুটি ওইটাই আমি হলাম যে তো আমার বিয়ে হয় কুষ্টিয়াতে গ্রামে। তো আমার শাশুড়ির চিন্তা ভাবনা ছিল যে ঢাকার মেয়ে নিয়ে আসছি, এত কাজকর্ম কিছুই জানবে না, হ্যাঁ, তো এই বউকে তো সব শিখাই নিতে হবে। তারপরে যখন আমি বাড়িতে গেলাম তখন উল্টা আমার শাশুড়ির পিঠা বানানোর ভুল ধরা শুরু করলাম। তখন বলে কি এটা কি হলো, ঢাকার মেয়ে এসে আমার পিঠার ভুল ধরে যে আমার পিঠা ভালো না, চাল সিদ্ধ হয় নাই, চাল এইভাবে সিদ্ধ করতে হবে, চালের গুঁড়া। হ্যাঁ, তা আমি বললাম যে মা, আমি কিন্তু এই সব কাজ জানি এবং আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি। তা অবশ্য আমার শাশুড়ি স্বীকার করতো যে না, তুমি আমার চাইতে ভালো পিঠা বানাও, তুমি ঢাকা শহরের মেয়ে হলে কি হবে। চমৎকার একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে আমরা সবসময় শাশুড়িদের হচ্ছে ভিলেন হিসেবে দেখতে পছন্দ করি বা দেখে আসি, কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম। আপনার শাশুড়ি মানে আপার শাশুড়ি কিন্তু আপাকে হচ্ছে বলতে বাধ্য হয়েছে যে তার থেকে আপা খুব ভালো তৈরি করেন। তো এটা আসলে আপার শাশুড়িও প্রশংসার দাবিদার। না, আমার শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো, এবং আমার শ্বশুর বাড়ির প্রতিটা মানুষ আমাকে খুবই ভালোবাসে এবং রেসপেক্ট করে। চমৎকার। হ্যাঁ, এখনো পর্যন্ত নিশ্চয়ই আপা আপনারই যাবে। না, আমি যেমন গ্রামে যে এখনো কিন্তু ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি চুলা রান্না করি। বাহ। হ্যাঁ, আমি দেশে গেলেই আমার দেবরের ছেলে মেয়ে সবার একই কথা, বড় আম্মুর হাতে রান্না খাবো, বড় আম্মুর হাতে কাচ্চি বিরিয়ানি খাবো, এটা খাবো, সেটা খাবো, পুডিং খাবো, মানে ঢাকা শহরের যত খাবার আছে গ্রামে গেলে ওদেরকে তৈরি করে খাওয়াতে হয়। চমৎকার চমৎকার, খুবই ভালো। একটা নারী যখন শ্বশুর বাড়িতে সমাদৃত থাকে এবং তার জন্য সবাই অপেক্ষা করে এবং তার হাতের রান্না খাওয়ার জন্য উদ্গ্রীব থাকে, বুঝতেই হবে সেই মানুষটা সবার থেকে একটু আলাদাই। তা না হলে শ্বশুর বাড়িতে এরকম সমাদৃত হওয়া সচরাচর দেখা যায় না। আপা, এবার একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন আপনার সিগনেচার আইটেম পিঠা এবং সেটা আপনি আপনার মতো করে করেন, সেটা যদি আমার দর্শককে একটু বলতেন যে আসলে ওইটা কিভাবে, কেমন কি, মানে নিজের মতো করা। আমরা তো পিৎজা মানেই বুঝি পিৎজা, সেটা নিজের মতো কি, ওইটা যদি একটু বলতেন ছোট করে। আমার পেজের নাম রান্নাঘর। হ্যাঁ, মানে আমার পেজের যে পিজা সেটা অবশ্যই মার্কেটে যে পিজা হাট বা ডোমিনোস খুব বিখ্যাত কোম্পানির পিজা আছে তার থেকে আলাদা।
আচ্ছা আলাদা হলো এই দিক দিয়ে যে একদম ফ্রেশ। হ্যাঁ, ডোটা আমি প্রতিদিন তৈরি করি এবং চিকেনটাকে আমি আমার সিক্রেট একটা রেসিপি অনুযায়ী রান্না করি। মাশরুম বলেন, চিকেন বলেন, আমি কোনো জিনিসই র অবস্থায় পিজাতে দেই না। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবং আমার পিজাতে আমাদের দেশীয় মশলার একটা কম্বিনেশন আছে, যেটা সবার টেস্ট বাডে অনেক বেশি ভালো যায়। আমাদের হচ্ছে রান্নাঘর থেকে এখনই যারা যারা চিন্তা করছেন যে পিৎজাটা ট্রাই করে দেখবেন, আপনারা হচ্ছে আপার পেজ যেটা রান্নাঘর, সেখানে আপনারা কিন্তু ঢু মারলেই আপার পিৎজাগুলো পেয়ে যাবেন এবং তার মজাদার সব খাবারের ছবি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন। আপনার একটা কথা জানতে চাই, সেটা হচ্ছে যে আপনার খাবারে কি কাস্টমাইজ করবার সুবিধা আছে? হ্যাঁ, আচ্ছা, যেমন ঝাল কতটুকু হবে, কোন লেভেলে হবে, সেটা আমরা অর্ডার নেওয়ার সময় জেনে নেই। তারপরে কারো কোনো অ্যালার্জি আছে কিনা, এবং যারা ভেজিটেরিয়ান, হ্যাঁ, তাদেরকে শুধু ভেজিটেবল দিয়ে পিজা তৈরি করে দেওয়া হয়। হ্যাঁ, মানে আমার কয়েকজন সনাতন ধর্মের কাস্টমার আছেন, তো ওদেরকে আমি ওই ক্যাপসিকাম, মাশরুম, মানে পালং শাকের সিজন হলে একটু পালং শাক, এইগুলো দিয়ে পিজা তৈরি করে দিই। চমৎকার। মানে আমি আসলে কখনো খাইনি ভেজিটেরিয়ান পিৎজা, তো একবার মনে হয় ট্রাই করে দেখা উচিত আপনাদের সবারই, যে পালং শাক দিয়ে পিৎজা খেতে কেমন লাগে। নিশ্চয়ই ভালো লাগবে, কারণ পালং শাক তো অনেক টেস্টি একটা খাবার। এবার একটু জানতে চাই যে আপনি পিৎজার সঙ্গে আরো কি কি খাবার দেন, মানে পিঠা পিৎজা ছাড়া আর কি কি খাবার থাকে? পিৎজার সঙ্গে থাকে ডেজার্ট হিসাবে থাকে গাজরের জর্দা, তারপরে থাকে পুডিং, তারপরে থাকে নারিকেলের নাড়ু। এবং এছাড়া কেউ যদি আমাকে সময় নিয়ে যে কোনো ডেজার্ট অর্ডার করে, তাহলে সেটা আমি তৈরি করে দিই। চমৎকার। আর আমার হচ্ছে যে আমাদের একটু কি বলে শাহী খাবার যেগুলো বলে, যে পোলাও, রোস্ট, এগুলো কি করেন? হ্যাঁ, এগুলিও করি। আচ্ছা আচ্ছা, তার মানে একটা ঘরে দাওয়াত দিলে যা যা দরকার হয়, যে সব খাবারের সবই আপনি অর্ডার নেন? অর্ডারটা নিয়ে। আপনাকে অর্ডার দিলে কত দিনের মধ্যে দিতে হবে, বা কতদিন, মানে কত দিনের আগে? যেমন পিৎজার অর্ডারটা আমাকে বর্তমানে আমি একটু শারীরিকভাবে অসুস্থ হওয়াতে আমার বিজনেস একটু স্লো যাচ্ছে, তো ওই কারণে আমাকে অন্তত 3 ঘন্টা আগে অর্ডার করতে হবে। আর যদি ক্যাটারিং ফুড, মানে রোস্ট, পোলাও, জর্দা, বিরিয়ানি এগুলি হয়, তাহলে আমাকে অন্তত 2 দিন হাতে দিতে হবে, তখন আমি তো ফ্রেশ বাজার করব, তারপরে রান্না করে খাবার ডেলিভারি দিব গরম গরম। হ্যাঁ, চমৎকার। আপনারা যারা হচ্ছে চিন্তা করছেন রান্নাঘর থেকে বা আপার কাছ থেকে আপনারা হচ্ছে নিতে চান খাবার, আমার মনে হয় আপনারা আপাকে একটু সময় দিলে একদম টাটকা মজাদার খাবারগুলো পেয়ে যাবেন। সো শাহিনুর আপার সঙ্গে যারা ব্যক্তিগতভাবে চিনেন, আর যারা চিনেন না, তারা হচ্ছে আপনারা পেজে রান্নাঘরে নক দিতে পারেন, এবং যারা আপাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা তো আপনারা জানেন। এবং আপার হচ্ছে আমি শুনেছি গল্প যে আপার অনেক হচ্ছে রিপিট কাস্টমার আছে। সো রিপিট কাস্টমার থাকা মানেই হলো যে উনি খুব ভালো রান্না করেন, তার খাবারের টেস্ট খুবই ভালো, এই কারণেই হচ্ছে তার রিপিট কাস্টমার। এবার একটু জানতে চাই যে ধরেন নতুন আমি হয়তো বা আমি রান্নায় ভালো, আমি রান্না করি, কিন্তু আপনার কি মনে হয় যে নতুন হিসেবে আমি যদি একটু প্রশিক্ষণ নিই সেটা ভালো হয়? আসলে হয় কি, আমাদের সময়টা আলাদা ছিল। হ্যাঁ, ওই সময় আমাদের প্রশিক্ষণ ছাড়াই আমরা কিন্তু রান্নার জিনিসটা শিখে ফেলতাম। কিন্তু আমি মনে হয় বর্তমানের কথা যদি বলি, ম্যাক্সিমাম মানুষের জন্যই প্রশিক্ষণ দরকার আছে। হ্যাঁ, আর একটা জিনিস যেটা দরকার সেটা হলো অভিজ্ঞতা। তার কারণ ওই আমরা গরুর মাংস সবাই রান্না করি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে, কিন্তু এক একজনের মাংস এক এক রকম, তার মধ্যে কিছু টেকনিক আছে, তারপরে মশলার পরিমাণ আছে। এছাড়াও সেই মশলাটা কোথা থেকে নেওয়া, বাজারের মশলা আর নিজে হাতে তৈরি করা মশলা আলাদা। যেমন আমার পেজের পিঠার চালের গুঁড়া ঢেকিতে গুঁড়া করে গ্রাম থেকে নিয়ে আসি। হ্যাঁ, আমার সরিষার তেল নিজস্ব খেতে আবাদ করা তেল, সরিষা থেকে তেল হয়, বাজার থেকে কেনা তেল না। যাবতীয় মশলা আমি আমার গ্রামের বাড়িতে কিনে শুকায়ে ভাঙায় নিয়ে আসি। মানে আমার রান্নাঘরের খাবারের উপাদানগুলি সবই অথেন্টিক, এর মধ্যে কোনো ভেজাল নাই।
চমৎকার চমৎকার। তার মানে বুঝতেই পারছেন যে পুরো অথেন্টিক পণ্য দিয়ে যখন খাবার তৈরি হয় তার স্বাদ এবং গুণগত মান অন্য খাবারের, আমার বাজারে যেই রেস্টুরেন্ট আছে বা আমাদের দেশে অনেক রেস্টুরেন্ট ফাস্টফুড শপ বা যে সকল জায়গায় খাবার দেয় তাদের থেকে যে আপা একদমই ব্যতিক্রম সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং এই কারণে আবার খাবার একটু অন্যদের থেকে ব্যতিক্রম যেখানে অথেন্টিক সবকিছু যাচ্ছে। আপা আপনি কি এরকম মশলাগুলো কি বা চালের গুঁড়ো এগুলো কি আপনার পেজে, মানে আপনি কি এগুলো সেল করেন? না, এগুলো সেল করি না, এটা আমি নিজের ফ্যামিলির জন্য ব্যবহার করি আর আমার কাস্টমারদেরকে আমি দিই। চমৎকার। এমনও দেখা গেছে যে আমি গ্রামে গেলে একবারে 20-25 কেজি দুধ মানে জাল দিয়ে নিয়ে আসেন? না, জাল দিয়ে না, ও, বোতলে ভরে ফ্রিজে বরফ করে নিয়ে আসি। আচ্ছা। তো আমার ভাগ্যবান অনেক কাস্টমার আছে যারা নাকি আমার গ্রামের বাড়ির আমাদের নিজেদের গোয়াল ঘরের গরুর দুধের পিঠা পায়। সে যদি ভাগ্যবান হয়। চমৎকার। মানে আমার কাছে যদি ওই দুধটা থাকে তাহলে আমি কেনা দুধ দিয়ে পিঠা দিই না। আচ্ছা আচ্ছা, আমরা এরকম ভাগ্যবান হতে চাই। আমার মনে হয় যারা যারা এরকম ভাগ্যবান হতে চান, একদম গরুর খাঁটি দুধ দিয়ে পিঠা খেতে চান, তারা কিন্তু হচ্ছে অবশ্যই রান্নাঘর এই পেজটিতে নজর রাখবেন এবং সেখানে অর্ডার দিয়ে দিবেন। আপা এবার একটু জানতে চাই যে আপনারা যখন হচ্ছে মানে এই খাবারগুলো তৈরি করেন, মানে এখানে তো এখন অনেক পুষ্টির ব্যাপার থাকে, তারপরে হচ্ছে আপনার ওই যে কি বলে যে মাপ একটা থাকে যে এই কতটুকু প্রোটিন কতটুকু ভিটামিন এগুলো যাবে, মানে এখন যেভাবে স্বাস্থ্যসম্মত যেটা খাবার যায়, আপনারা কি ওগুলো মেনটেন করেন? মেনটেন একেবারে লিখিত পরিতভাবে করি সেটা বলা যাবে না। আচ্ছা। কিন্তু আমার তো রান্নার অভিজ্ঞতা 40 বছরের। মাশাআল্লাহ। হ্যাঁ, তো ওই দিক দিয়ে জি। মানে আমি যে রান্নাটা আমি আমার বাসায় আমার সন্তানদের জন্য, আমার হাজবেন্ডের জন্য, ফ্যামিলির জন্য করি, আমি আমার কাস্টমারের রান্নাটা তার চেয়ে একটু বেশি যত্ন করে করি। চমৎকার। তার মানে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনার খাবারগুলো খেতে পারেন। রান্নাঘর এই পেজে অবশ্যই আপনারা হচ্ছে চোখ রাখবেন এবং সেখান থেকে খাবার অর্ডার করলে আমার মনে হয় না আপনাদের কোনো স্বাস্থ্যগত কোনো অসুবিধা বা স্বাস্থ্যগত কোনো ঝুঁকির সমস্যা আসতে পারে। আপা একটু বলবো যে নতুনরা যখন আমরা হচ্ছে রান্না করি, আমরা আসলে অনেক সময় হাইজিন ব্যাপারটা মেনটেন করি না। হ্যাঁ, তো আপনার মনে কত মানে কি মনে হয় যে কতটুকু মানে হাইজিন মেনটেন করা কতটুকু জরুরি? অনেক জরুরি। তার কারণ যারা আমার উপর আস্থা রেখে, আমার পেজের উপর আস্থা রেখে আমাকে খাবারটা অর্ডার করলো, তাদের স্বাস্থ্যটা দেখা আমার কর্তব্য, দায়িত্ব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবং আমি মানে হাইজিন মেনটেন যতটুকু আমার নলেজ আছে, জি, আমি সম্পূর্ণভাবে সেটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, যেমন ফ্রিজে আমি কোনো খাবার বক্স ব্যতীত রাখি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, প্রতিটা বক্স আলাদা আলাদা একটা বক্সে রাখা হয়। হ্যাঁ, এবং রান্না করার সময়ও আমি মানে মানে অতি সাবধানতা যাকে বলে সবটুকুই করি। হ্যাঁ, মানে যেন কেউ যেন কোনো না করতে পারে, অভিযোগ না করতে পারে খাবার নিয়ে। চমৎকার। আপা একটু বলবেন সেটা হচ্ছে যে আপনার খাবার যখন ডেলিভারি দেয় সেটা কি আপনার নিজস্ব ডেলিভারি নাকি হচ্ছে কোনো ডেলিভারি কোম্পানির সাথে আপনি চুক্তিবদ্ধ? না, আমি ডেলিভারি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না। যেগুলি কুরিয়ারে দেওয়া সম্ভব, যেমন আমার আচার এবং নাড়ু, এগুলি কুরিয়ারে আমি কুরিয়ারে মানে একটা কুরিয়ারের মাধ্যমে পাঠাই। এবং আশেপাশে মিরপুরে আমার বাসা, আশেপাশে হলে আমার ডেলিভারি ম্যান আছে, ওরা পৌঁছে দিয়ে আসে। এছাড়া পাঠাও পার্সেলের মাধ্যমে মোটরসাইকেলে আমি খাবার তুলে দেই, চলে যায়। চমৎকার। আপনার ডেলিভারি নিয়ে কোনো খারাপ অভিজ্ঞতা বা ভালো অভিজ্ঞতা কোন একটা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। আমাদের এই অনলাইন বিজনেসের মেইন সমস্যাই হলো ডেলিভারি, যারা আমরা খাবার নিয়ে কাজ করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তার কারণ হলো কি যে ডেলিভারি ম্যানরা কথা দিয়ে অনেক সময় কথা রাখে না, তখন আমাদেরকে মানে বেশ একটু মানে খুবই বিপাকে পড়তে হয়, বিব্রতকর। হ্যাঁ, বিব্রতকর পরিস্থিতিতে। তখন আমাকে তো যে সময় আমি অর্ডারটা নিয়েছি তাকে ঠিক সেম সময় আমাকে পৌঁছে দিতে হবে। তো অনেকবার পড়েছি, ডেলিভারি ম্যান আসে নাই, বিকল্প ব্যবস্থা করে আবার পাঠাতে একটু দেরি হয়ে গেছে, তাদের কাছে আগেই সরি বলে নিছি যে একটু দেরি হচ্ছে। হ্যাঁ, আমি একটু বলবো দর্শক আপনারা যারা দেখছেন, আর আমার মনে হয় ডেলিভারি কোম্পানিতে যারা আছে, ডেলিভারি কোম্পানি আপনারা যদি আপনাদের এমপ্লয়ীদের যদি একটু এই ব্যাপারে একটু সচেতনতা দিয়ে দেন, আমার মনে হয় একটু সচেতন করে তোলেন। কারণ একটা কাস্টমার যখন হচ্ছে অর্ডারটা করে সে কিন্তু কাঙ্ক্ষিত সময়ে খাবারটা চায়, কিন্তু যখন আমাদের উদ্যোক্তা আপুরা ঠিক সময় মতো দিতে পারে না, এক্ষেত্রে কিন্তু দুজনেরই অসুবিধা হয়। উদ্যোক্তা আপু খাবার নিয়ে বিপাকে পড়েন এবং হচ্ছে যে ক্লায়েন্ট
তার বাসায় নিশ্চয়ই গেস্ট আসে বা সে একটা নির্দিষ্ট সময়ের জন্যই তো খাবারটা চায়, সো তখন কিন্তু আসলে দুজনের দুপক্ষ থেকে একটা মনোমালিন্য, একটা খারাপ একটা ব্যাপার হয়ে যায়। তো আমি একটু বলবো যে আমাদের ডেলিভারি কোম্পানিতে যারা আছেন তারা একটু আপনাদের ডেলিভারি ম্যানদের একটু সচেতন করে দিবেন প্লিজ। আচ্ছা আপা, এইবার ঝটপট কিছু কথা, কিন্তু তার আগে আমরা হচ্ছে আপনার কণ্ঠে 2 লাইন একটু গান শুনতে চাই, এরপর ঝটপট উত্তর হবে। এটা অবশ্য সম্ভব না, তার কারণ আসলে আমরা যখন ছোট তখনই আমার আব্বা তবলিগে জয়েন করে, তো যে কারণে এই চর্চাটা আমাদের হয় নাই। অনেক স্বাধীনতা পেয়েছি, কোনো সংস্কার ছিল না, কিন্তু গান বাজনাটা আমাদেরকে শেখানো হয় না। আমাদের একটু কবিতা শোনান, একটা জোক শোনান, কিছু একটা আপা, যেটা আমাদের দর্শক একটু শুনতে চায়। আসলে মানে সরি বলবো, তার কারণ কোনো প্রস্তুতিও নাই, যেহেতু এই লাইনে মানুষ আমি না, এই জন্য কিছু বলতে পারলাম না বা গাইতেও পারলাম না, আর দর্শককে বিরক্ত করতে চাইলাম না। আমার গলা শুনে যেন দর্শকরা বিরক্ত না হয়। এটাই শুনতে চাচ্ছিল। আচ্ছা দর্শক, আপা আসলে কিছু বলতে চাচ্ছে না। আপা 2 লাইন, একটা কবিতা তো আমরা ছোটবেলায় পড়েছি, 2 লাইন একটু। 2 লাইন কবিতা। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো শিখ, তারা হাট্টিমা টিম। একেবারে ছোটবেলার কবিতা। বেশ আনন্দ নিয়ে মজা করে বলেছে, এটাই আমাদের ভালো লাগা। কারণ আমাদের এই অনুষ্ঠান আসলে তো বোরিং একটা অনুষ্ঠান, মানুষ মনে করে যে উদ্যোক্তাদের কথা আসলে কি শুনবো, সো এই কারণে আমরা হচ্ছে একটা সেগমেন্ট রাখি। তো আপা কবিতাটা বলেছেন, তিনি খুব আনন্দ নিয়ে বলেছেন, এটাই আমার ভালো লাগা। আপনি এবার একটু ঝটপট বলবেন, সেটা হচ্ছে যে আমাদের খাবার যখন আপনি আচার বললেন, অনেক সময় আচারের উপরে মানে অনেকদিন থাকার পরে যদি ব্যবহার না হয় একটা সাদা ফাঙ্গাসের মতো পড়ে যায়, এটা থেকে পরিত্রাণের উপায় কি? এটা থেকে পরিত্রাণের উপায় প্রথমত বাড়ানোর সময় আমাদেরকে মানে আমরা তো প্রিজারভেটিভ দেই না, আমরা ভিনেগার দিয়ে আচার করি, কোনো ধরনের কেমিক্যাল দিয়ে আচার করি না, কোনো ধরনের কেমিক্যাল দিয়ে আচার করি না। কিন্তু আচারটা হলো কি, আপনি চামচ দিয়ে একবার নিলেন, ওই চামচটা সেকেন্ড টাইম আর ওটার ভিতর দেওয়া যাবে না। ও তাই? হ্যাঁ, আর এবং কিছু আচার আছে যেমন আলু বুখারার চাটনি, যেটা এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে, চালতার আচার ফ্রিজে রাখতে হবে, তার কারণ এই আচারগুলির মধ্যে পানি থাকে, এই আচারগুলি বাইরে থাকবে না। কিন্তু তেলে ডুবানো আচার এটা ফ্রিজে রাখার দরকার নাই। রোদে দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? না, আমরা তো আসলে মেইনলি এখন ঢাকা শহরের মানুষ মানে রোদ দিয়ে বানাই না, আমরা বানাই চুলায় আগুনে মানে কষানো করে বানাই, একেবারে ডাইরেক্ট রোদে যে আচারগুলি আমাদের দাদি নানিরা বানাইতো ওইভাবে পারে, কারণ ঢাকা শহরে এরকম রোদ আমাদের নাই। হ্যাঁ, তাই কারণে আমরা যেহেতু মানে চুলাই দিয়ে আগুনে দিয়ে বানাই, রোদের দরকার পড়ে না। আচ্ছা আচ্ছা, শুধু একটু সাবধান থাকলেই আচারে ফাঙ্গাস পড়বে না। আচ্ছা, ওই যে চামচের ব্যাপার, আর তেলের আচারের উপরে অবশ্যই তেল থাকতে হবে। আচ্ছা, তেল শেষ হয়ে গেছে তাহলে আচার কখনোই থাকবে না। তাহলে ওই ক্ষেত্রে তেল শেষ হয়ে গেলে আমি কি আবার ঢেলে দিতে পারবো? হ্যাঁ, ঢেলে দিতে পারবো। মানে কাঁচা তেল নাকি জাল দিতে হবে? একটু গরম করে দিলে, তারপরে ঠান্ডা করে দিলে বেস্ট। ব্যক্তিগত জিনিস জেনে দিলে। আপা এবার একটু জানতে চাই যে অনেক সময় দেখা গেছে যে চালের গুঁড়া মানে দলা পাকিয়ে যায়, সেটা থেকে পরিত্রাণের উপায় কি? এখন যদি আপনার ডিপ ফ্রিজে পর্যাপ্ত জায়গা থাকে, তাহলে আপনি কিন্তু ওটাকে ডিপ ফ্রিজে যদি স্টোর করেন, তাহলে কিন্তু দলা পাকাবে না। হ্যাঁ, আর একটা জিনিস যেটা হলো আমি তো গ্রাম থেকে চালের গুঁড়া করে নিয়ে আসি দেখিতে, তো ওটাকে এত ভালোভাবে রোদে শুকানো হয় যে আমার চালের গুঁড়া কখনো নষ্ট হয় না। আর যদি বাই চান্স একটু দলা পাকায়, তাহলে সেটা আমি রিজেক্ট করে দিই, ওটা কখনো ব্যবহার করি না। আপা আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমরা যখন ডো তৈরি করি, পিৎজার ডো, অনেক সময় এটা হচ্ছে অনেক টাইম রেখে দিতে হয়, তো ওটার মধ্যে দেখা যায় অনেক সময় যে বুড়বুড় বুড়বুড় করে একটা ফালার মতো হয়, এটা দেখলে কি এটা কি নষ্ট হয়ে গেছে এরকম ভাববো, নাকি ওটা ঠিক আছে এরকম ভাববো? পিৎজার ডোর ওই বাবল, হ্যাঁ বাবলগুলো, এটা হলো পিৎজার প্রাণ। ও আচ্ছা, পিৎজার প্রাণ মানে ডো যদি বাবল না হয়, ফুলে পর্যাপ্ত ফুলে না উঠে, তাহলে পিৎজা তো হার্ড হয়ে যাবে, সফট হবে না। এবং পিৎজার ওই যে সাইডের যে ক্রাস্টটা, ওইটার ভিতরে গ্যাপ তৈরি হবে না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন ইস্টের কাজই হলো ওটাকে ফুলানো। আচ্ছা আচ্ছা, এবং ওই মানে বড় বড় শেফরা বলে যে পিৎজার ডোয়ের ওই বাবল ছিদ্র করে দেওয়া হলো মানে রীতিমতো অপরাধ। বাহ, এটা তো আমি জানতামই না। আপা এবার আরেকটা কথা, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে মানে পিৎজা এই সম্পর্কে। কারণ অনেক সময় আমরা দুধের মধ্যে গুড় দেওয়ার পরে দুধটা ফেটে যায়, বা অনেক সময় এটা দেখা গেছে, যেটা আমার হয় সেমাই রান্না করতে গেলে আমি অনেক সময় চিন্তা করি যে একটু গুড় দিয়ে তৈরি করি, তো দুধের মধ্যে আমি গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফেটে যায়, এটা কেন আপা? আসলে আমাদের গুড়গুলি তো এখন
একটু কেমিক্যাল মিশানো থাকে। আচ্ছা শুধু অথেন্টিক পদ্ধতিতে গুড় তৈরি হয় না। আচ্ছা আচ্ছা তো এই কারণে দুধ জমে যায়। তবে এটা থেকে পরিত্রাণের একটা রাস্তা আছে। আচ্ছা আচ্ছা যে পিঠা বা পায়েসটা আপনি গুড় দিতে চান সেটা চুলায় থাকা অবস্থায় দিবেন না, ওইটা চুলা থেকে নামানোর পর মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে গুড় মিক্স করতে হবে। তখন কি আবার জাল দেওয়া যাবে গুড় সহ দুধটা? না, যদি যে গুড়টা ভালো না, যেটা দিলে দুধ জমে যাবে, সেটা আপনি চুলায় দিলে আবারও জমে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য মানে গুড়টাই কিনতে হবে ভেজালবিহীন অথেন্টিক গুড়। সেটা পাওয়া খুবই দুরূহ ব্যাপার। একদম একদম গুড় চাষীদের কাছে চলে যেতে হবে। হ্যাঁ। আচ্ছা আপা, এইবার হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে জানতে চাই বর্তমানে শাহিনুর বেগম আপা যে অবস্থান আছেন, আগামী 5 বছর পর নিজেকে কোন অবস্থানে দেখতে চান? আমি আসলে অবস্থান বলবো না, আমি একটা জিনিস চাই, সেটা হলো আমি যতদিন বেঁচে আছি, জি যতদিন আল্লাহ আমাকে কর্মক্ষম রাখবে, আমি যেন আমার এই বিজনেসটাকে দাঁড় করায় রাখতে পারি। মানে কখন আমি জীবিত অবস্থায় অক্ষম না হওয়া পর্যন্ত আমি আমার বিজনেসটাকে ছাড়বো না। মাশাআল্লাহ। আর আরেকটু সুপ্ত একটা বাসনা মনে আছে, সেটা হলো আমার বর্তমানে আমি যখন পৃথিবীতে থাকবো না, যদি আমার ছেলে আমার এই বিজনেসটা কন্টিনিউ করে তাহলে আমি খুব খুশি হব। চমৎকার, ছেলেকে কিন্তু বাজিয়ে দিয়ে গেল। ছেলে আদৌ হচ্ছে মায়ের বিজনেসে ইন্টারেস্টেড কিনা সেটা তো আমাদের জানতে হবে। তো না, ছেলে যদি সময় থাকে একটু বলি। জি জি জি। আমি যখন বিজনেসটা শুরু করি, আমার মেন মানে অনুপ্রেরণাটা ছিল আমার ছোট বোনের। আচ্ছা হ্যাঁ, ওই আমাকে এই রাস্তাটা দেখালো যে আপু, ঘরে বসে অনেক কিছু করা যায়, তুমি কি করতে চাও চিন্তা ভাবনা করো এবং দেখো। কিন্তু যখন বিজনেসটা শুরু করি, সেটা আমার ছোট ছেলে এবং বড় ছেলে, দুই ছেলের হাতেই। ওরাই আমাকে পেজ তৈরি করে দিছে, ওরাই আমাকে সবকিছু রেডি করে দিছে। এবং ওই কোভিডের কারণে তখন তো ভার্সিটি বন্ধ ছিল, ছেলে বাসায় ছিল। তো ও হলো কি ফুল সাপোর্ট, আমি ওর ফুল A to Z সাপোর্ট পাইছি। চমৎকার। এবং আমার ছেলে রান্নার দিকে বেশ নেশা আছে, ঝোঁক আছে। যে কোনো খাবার রান্না করলেই ও আমার সঙ্গে আমরা দুজন মিলে রান্না করে ঢুকে রান্না করি। চমৎকার। মানে যেগুলি একটু মানে নতুন ধরনের খাবার, থাই, যেমন ও কিছুদিন আগে থাইল্যান্ড থেকে ঘুরে আসছে, আসার পরেও কিন্তু অলরেডি 2-3টা আইটেম থাই ফুড রেডি করা। ও ওখান থেকে মানুষ কিনে আনে কসমেটিক্স, জুতা, শার্ট, প্যান্ট, কাপড় চোপড় ও কিনে নিয়ে আসছে, মশলা, সস, হ্যাঁ, এবং বিভিন্ন প্রকার নুডলস। আচ্ছা আচ্ছা। যদিও আমাদের দেশে আছে, কিন্তু তারপর বলতেছে ওখানকার মতো হবে না, তো যেগুলি পাওয়া যাবে না সেগুলি নিয়ে আসছে। চমৎকার চমৎকার। আপনার দুই ছেলের জন্য অনেক অনেক শুভকামনা, কারণ মায়ের পাশে এইভাবে দাঁড়ানো এটা কম সন্তানই করে। তারপরেও হচ্ছে ছেলে, কারণ সন্তানদের অন্যান্য পড়ালেখা অনেক কিছু চাপ থাকে, তারপরেও মায়ের পাশে দাঁড়ানো এটা সব, মানে যে সকল সন্তানরা মায়ের পাশে এসে দাঁড়ান বা বাবার পাশে ছায়া হয়ে দাঁড়ান, তাদের সমস্ত সন্তানদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা। আর আপার হচ্ছে চাওয়াটা খুবই সামান্য, আমার খুবই ভালো লেগেছে। আপার বোনেরও একটা অনুষ্ঠান করেছিলাম, সে আপারও চাহিদা একদমই কম ছিল। সো এই ধরনের মানুষগুলো না জীবনে অনেক সুখী হয়, যাদের চাহিদা অনেক কম থাকে। এবং আপার কিন্তু খুব বেশি চায়নি, সে চায় সে জীবিত থাকা অবস্থা পর্যন্ত যতদিন সুস্থ আছেন তার ব্যবসাটা যেন দাঁড়িয়ে থাকে, মানে চলমান থাকে, এবং তার মৃত্যুর পরবর্তীতে তার সন্তান যেন সেটার হাল ধরেন। খুব সামান্য চাওয়া। সো আমার মনে হয় আল্লাহ তাআলা তার এই আশা পূরণ করুন, আমরা সবাই দোয়া করব। আপা অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আর আমিও আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, এই প্রোগ্রামে আসতে পেরে। হ্যাঁ, এখানকার যে অর্গানাইজার যারা, মানে আমাদেরকে যারা ডেকে নিয়ে আসছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের সুযোগ তৈরি করে দিয়েছে যে আমরা আমাদের কথাগুলো সবার সামনে তুলে ধরতে পারি। তো এটা আমাদের উদ্যোক্তাদের জন্য খুব বড় একটা ব্যাপার, এবং আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, আমার খুব ভালো লাগলো। তো দর্শকদের বলবো, আপনারা আপনাদের সাপোর্ট আমাদের সাথে রাখবেন এবং আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের মানে সাপোর্ট, আপনাদের রিভিউ, আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। শুধু দর্শক, দৈনিক কালের সমাজ এবং 21শে সংবাদের রোজগারের আয়োজন নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে আজকে শাহিনুর বেগম আপার এই পর্বটি আপনাদের কেমন লেগেছে? আপনারা কিন্তু আপনাদের মতামত দিতে একদমই ভুল করবেন না। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আসতে চান, আপনারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।